স্বাস্থ্য দুরন্তমন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর অপুষ্টিজনিত সমস্যা নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার উর্মি রহমান। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। মৌসুমী ফল নিয়ে এই যে প্রবাদটি রয়েছে, এ সম্পর্কে আপনার মতামতটা জানতে চাই। প্রবাদটি আমি বলবো যে আমাদের বাঙালিদের জন্য খুবই উপযোগী, কারণ আমরা তো মৌসুমী ফল খেতে পছন্দ করি, আবার আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই দরকার, তাই না? কারণ বিভিন্ন ফল থেকে আমরা বিভিন্ন ধরনের পুষ্টি পেয়ে থাকি। আমাদের বাবা মায়েরা একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন, সেটা হলো তাদের সন্তানরা অপুষ্টিতে ভুগছে কিনা। বাবা মারা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবে যে তাদের শিশু অপুষ্টিতে ভুগছে কিনা? প্রথমত যদি বলি যে ওজন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, বাচ্চাটার তার বয়সের সাথে সামঞ্জস্য রেখে যতটুকু ওজন হওয়া উচিত তার চেয়ে কম হবে অবশ্যই। এখন এটাকে আমরা কিভাবে মাপতে পারি? আসলে আমরা তো শুধু ওয়েট মেশিনের ব্যাপারটাই জানি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এতটা সহজ না, বেশ কমপ্লিকেটেড। WHO কী করেছে, তারা একটা বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ওজন, সেটার জন্য একটা চার্ট অ্যাপ্লাই করেছে, সেটাকে আমরা বলি গ্রোথ চার্ট। তো ওই চার্টে ফেলে তার বয়সের সাথে তার ওজনের যে সামঞ্জস্য কিনা বা কতটুকু নিচে আছে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরে যদি -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে হয়, সেক্ষেত্রে আমরা বলবো অপুষ্টি। এটা গেল কঠিন বিষয়। আরও সহজ করে যদি বলি, তাহলে বাচ্চাদের চামড়ার কিছু সমস্যা থাকে, যেমন হাইপো এবং হাইপার পিগমেন্টেশন। তার মানে হচ্ছে রঙটা হয় বিবর্ণ হয়ে যাবে অথবা বেশি কালার ধারণ করবে, স্কিনটা ডার্ক হয়ে যাবে। চুলের ক্ষেত্রে যদি বলি, চুল হচ্ছে পাতলা হয়ে যাবে, হ্যাঁ, টেক্সচারটা থিন হয়ে যাবে। আর অনেক সময় বাচ্চাদের, ছোট বাচ্চাদের, আন্ডার 5 চিলড্রেন, তাদের ক্ষেত্রে পায়ে পানি চলে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, পায়ে পানি চলে আসা। এই ধরনের সব লক্ষণ দেখেই এর পাশাপাশি যদি অপুষ্টি, অন্য কোনো অপুষ্টি যদি জড়িত থাকে, পুষ্টির অভাব থাকে, যেমন ভিটামিনস, মিনারেলস, সেই লক্ষণগুলোও কিন্তু বাচ্চাটার মধ্যে থাকবে। ওভারঅল আমরা যেটা দেখি সাধারণত, যে শুধু প্রোটিন এবং ক্যালোরি, এইটার ডেফিসিয়েন্সির জন্য, এটার অভাবে বাচ্চাদের পায়ে পানি আসে, সাথে সাথে তাদের ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, সব ধরনের অপুষ্টি কিন্তু একসাথে থাকে। তো সাধারণত দেখা যায় এই বাচ্চাগুলো রক্ত স্বল্পতায় ভোগে, তাদের খাওয়ার রুচি কম থাকে এবং সাথে তাদের অন্য কোমরবিডিটি, অন্য অসুবিধাও থাকে। আপা, আপনি ভিটামিন এবং মিনারেলের কথা বললেন, তো ভিটামিন মিনারেলের অভাবে কি কি সমস্যা তৈরি হতে পারে? আমরা যেসব কমন ভিটামিনের কথা জানি, সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, তাই না, ভিটামিন ডি। প্রতিটার অভাবেই আলাদা আলাদা লক্ষণ প্রকাশ পায় এবং প্রতিটা লক্ষণের আলাদা আলাদা নাম আছে। যেমন ভিটামিন এর অভাবে যেটা হয়, সেটা হচ্ছে জেরপ্থ্যালমিয়া। বাংলায় যদি খুব সহজভাবে সবার বোঝার জন্য বলি, রাতকানা। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আরও স্টেপ আছে। হ্যাঁ, তারপর ভিটামিন ডির অভাবে হাড় বাঁকা হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি রিকেটস। ভিটামিন সির অভাবে বাচ্চাদের ব্লিডিং হয়, রক্তপাত হয়, যেটাকে আমরা বলি স্কারভি। এরকম প্রতিটা ভিটামিনের জন্যই আলাদা আলাদা উপসর্গ থাকে আর কি। আপনি ভিটামিন সি এর অভাবে স্কারভির কথা বললেন, যেটাতে রক্তক্ষয় হয়। এই রক্তক্ষয় আমরা কোথায় দেখব শিশুদের মধ্যে? ভিটামিন সি আমাদের সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে কোলাজেন সিনথেসিস। তো কোলাজেন শরীরের কোথায় থাকে? সব জায়গায় থাকে। হাড়ে থাকে, চামড়ার নিচে থাকে, মিউকোসাতে থাকে, সব জায়গায় থাকে, তাই না? তাহলে রক্তপাতটাও সব জায়গায় হতে পারে। সেটা আমরা বাইরে থেকে কিভাবে বুঝবো? বাইরে থেকে আমরা বুঝবো তাদের স্কিনে, চামড়ায় ছোট ছোট রক্তপাতের চিহ্ন থাকবে, যেটাকে আমরা পিটেচি পারপোরা বলি। হ্যাঁ, তারপর তাদের হাড়, হয়তো হাড়ের জায়গাগুলো ফুলে যেতে পারে, সোয়েলিং। হ্যাঁ, সাবকিউটেনিয়াস হেমারেজের কারণে তাদের সোয়েলিং হতে পারে। এবং এই বাচ্চাগুলো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, এই বাচ্চাগুলো ধরলেই কান্না করে, কারণ তাদের হোল বডি খুবই ব্যথা থাকে, পুরো শরীরে তাদের ব্যথা থাকে। টেন্ডার টু টাচ, এই কথাটা আমরা বলি, মানে খুবই স্পর্শকাতর, খুবই স্পর্শকাতর। হ্যাঁ, এবং যেহেতু সব জায়গায় ব্লিডিং এর এভিডেন্স থাকে, এই জন্য এই বাচ্চাগুলোকে ধরলেই তারা কান্না করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন স্কিনের নিচে রক্তক্ষয় হবে, তখন তাদের র্যাশের মতো ছোট ছোট দাগ হবে। আমরা অনেক সময় দেখি শিশুদের যখন দাঁত ব্রাশ করতে যায়, তখন মাড়ি থেকেও রক্ত বের হয়। এটাও কি স্কারভির কোনো লক্ষণ? কোলাজেন ওখানেও থাকে, মাড়িতে থাকে, মাড়িগুলো খুবই স্পর্শকাতর হয়ে যায় এবং টাচ করলেই সেগুলো থেকে রক্ত বের হয়। এবং তো সেই ক্ষেত্রে মাড়িগুলো দেখা যায় যে অন্য এক বিবর্ণ, যেমন ব্লুইশ গাম,
নীল বর্ণ ধারণ করে। স্বাভাবিক যে গোলাপি রং সেই রংটা আর থাকে না। মাড়ির রঙের পরিবর্তনের যে কথাটা বললেন, এটা কি খুব ছোট শিশুদের হবে নাকি একটু বড় হলে তখন দেখা 6 যাবে? মাসের নিচে যে কোনো শিশুদের হতে পারে, যদি তার সাথে স্কারবি থাকে, ভিটামিন সির অভাব থাকে, তাহলে ব্লুইশ স্পঞ্জি গামের যে নর্মাল কনসিস্টেন্সি ফার্ম থাকে সেই ফার্মনেসটা থাকবে না, এটা স্পঞ্জের মতো হয়ে যাবে। শিশুদের দাঁতের মাড়িতে যে নমনীয়তাটা থাকে সেটা নষ্ট হয়ে নষ্ট যাবে। হয়ে যাবে। এটা আমরা জানলাম ভিটামিনের অভাবে। আরও যে খাদ্য পুষ্টি উপাদানগুলো আছে সে সম্পর্কে যদি কিছু বলতেন। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, যেটাকে WHO একটা বড় ওয়ার্ড দিয়েছে, জেরোপথ্যালমিয়া। সন্ধ্যা হলেই তারা চোখে দেখে না, হ্যাঁ, দেখা যায় যে তারা একটু আন্দাজ করে তারা হাঁটছে, চোখ হয়তো তাকানো, চোখ হয়তো খোলা, কিন্তু তারা দেখছে না কিছু, রাতকানা রোগ বলে। অনেক সময় চোখের পর্দার উপরে কিছু স্পট দেখা যায়, বিডট স্পট, সাদা রঙের কিছু স্পট দেখা যায়, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে সেই জেরোপথ্যালমিয়ার অন্তর্ভুক্ত। কিন্তু আমরা কিন্তু সহজেই এটা প্রিভেন্ট করতে পারি। যেমন 6 মাস বয়স থেকে আমরা যদি 6 মাস পর পর বাচ্চাদেরকে ভিটামিন এ সাপ্লিমেন্ট দেই, যেটা আমাদের গভর্নমেন্ট শিডিউলে রয়েছে, হ্যাঁ, যদি দেই তাহলে কিন্তু এই সমস্যাগুলো সাধারণত হয় না। ছোট শিশুরা যাদের রাতকানা রোগের প্রথম শুরু হচ্ছে, এই অবস্থায় হয়তো ছোট শিশুরা বলতে পারে না বা দেখার অসুবিধা হচ্ছে, তারা মানে প্রকাশ করতে পারে না সহজে, সেক্ষেত্রে বাবা মারা কিভাবে বুঝবে? সবচেয়ে হচ্ছে সে জাস্ট হাতড়ে হাতড়ে হাঁটবে, এটাই হচ্ছে সবচেয়ে কমন। সে চাপিয়ে আছে কিন্তু সে ধরার চেষ্টা করছে, ধরে ধরে হাঁটছে, ঠিক আছে। হয়তো দিনের বেলা সে দেখে, কিন্তু সন্ধ্যার পর থেকে যতই রাত হতে থাকে তার এই উপসর্গ দেখা যায়। দিনের বেলা সে সব কিছু স্পষ্ট দেখে। আপা, পুষ্টির অভাবে শিশুদের শারীরিক ও মানসিকভাবে কি কি সমস্যা হতে পারে? পুষ্টি আমাদের বাচ্চাদের শারীরিক বৃদ্ধির জন্য যতটা দরকার, ঠিক আবেগ অনুভূতি প্রকাশের জন্য ঠিক ততটাই দরকার। একটা বাচ্চা সাধারণত কি হয়, তার চারপাশে যা হচ্ছে সেগুলো সম্পর্কে তাদের অনেক বেশি আগ্রহ থাকে এবং মাকে নিয়ে সে খুব পজিটিভ থাকে, তাই না? মার প্রতি তার আগ্রহ সবচেয়ে বেশি থাকে। এই ধরনের বাচ্চাগুলো দেখা যায় সে সবসময় তাদের মেজাজ খিটখিটে, চারপাশে কি হচ্ছে খুব বেশি একটা তাদের আগ্রহ থাকে না, মার সাথেও তাদের বন্ডেজটা খুব দুর্বল থাকে। সোজা কথা যে চারপাশের দুনিয়া সম্পর্কে তাদের আগ্রহ খুব কম, অন্য অন্য বাচ্চাদের সাথে তারা খেলতেও পছন্দ করে না, আচরণগত কিছু সমস্যা তাদের থাকে, কিছু সেলফ হার্ম, যত দিন যায় তত তাদের আচরণগত সমস্যাগুলো প্রকোপভাবে দেখা যায়। আপনি বললেন যে মার থেকে সন্তানের সম্পর্কে একটা দূরত্ব দেখা দেয়, সেক্ষেত্রে মায়েরা কি করতে পারে? সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ইমোশনাল বন্ডেজ বিল্ড আপ করার যে স্টেপগুলো, যে ধাপগুলো, সেগুলো হচ্ছে মাকে আমরা ডক্টররা কাউন্সিলিং করব বা বলবো, হ্যাঁ, যে তাকে কালারফুল অবজেক্ট দিয়ে খেলা, তার সাথে খেলাধুলা করা, তার সাথে সময় অতিবাহিত করা, এই কাজগুলোর মাধ্যমে তাদের কনফিডেন্সটা আরও ভালো হবে বাচ্চাদের। আপা, পুষ্টির অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি কমে যায়? পুষ্টির অভাবে শারীরিক বৃদ্ধি যেমন ব্যাহত হয়, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাইরের যে ইনফেকশন থেকে তার যে প্রোটেকশন করার ক্ষমতা তার নিজের শরীরকে, সেটাও কমে যায়। কারণ আমরা জানি যে আমাদের শরীরে, বাচ্চাদের শরীরে 2 ধরনের ইমিউনিটি কাজ করে, একটা সেল মিডিয়েটেড আর একটা হচ্ছে হিউমারাল। সব ধরনের ইমিউনিটি, সব ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতাই কিন্তু অপুষ্টির কারণে ব্যাহত হয়। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে, যখন তার এই পুষ্টিহীনতায় ভুগছে যে বাচ্চাটা, তার যখন প্রথমবার ইনফেকশন হলো তখন কিন্তু তার ইমিউনিটি আরও ড্রপ করলো, আরও ড্রপ কারণে তার অপুষ্টি আরও বাড়লো, এবং এটা আমি বলবো একটা ভিশিয়াস সাইকেল, হ্যাঁ, অপুষ্টি, ইনফেকশন, দেন আবার অপুষ্টি, এই যে সাইকেল, এই সাইকেলের মধ্যে আসলে যদি আমি যতক্ষণ পর্যন্ত না পুষ্টির তাদেরকে রিপ্লেস করছি ততক্ষণ পর্যন্ত এই সাইকেলে বাচ্চাগুলো ঘুরতে থাকে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে শিশুরা 2 ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা পায়, 1 মায়ের গর্ভাবস্থা থেকে আর 2 বাইরের পরিবেশ থেকে। এক্ষেত্রে গর্ভাবস্থায় পুষ্টির অভাবে সন্তানের বা শিশুদের কি কি সমস্যা হতে পারে? গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যের পুরোটাই কিন্তু বাচ্চার শরীরের উপর একটা প্রভাব ফেলে। কীরকম প্রভাব ফেলে? যেমন মায়ের যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে শিশুরও রক্ত স্বল্পতা হওয়ার সম্ভাবনা থাকে। মায়ের যদি অপুষ্টি থাকে শিশুরও ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা থাকে। এখন শিশুর যদি স্বাভাবিকের চেয়ে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে তাহলে অনেক ধরনের সমস্যা হয়, যেমন তাদের খাওয়ায় অসুবিধা হয়, বুকের দুধ টানতে পারে না, হ্যাঁ, তাদের পেটে সমস্যা হয়, পেট ফাঁপাটা বেশি থাকে,
এই ধরনের অনেক বেশি অসুবিধা থাকে। সাকিং সোয়ালিং কোঅর্ডিনেশন, তার মানে তারা বুকের দুধ টানছে কিন্তু গিলতে পারছে না, এই সমস্যাগুলো থাকে। যদি স্বাভাবিকের চেয়ে তাদের কম ওজন হয়, তার মানে বোঝা গেল যে মায়ের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে বাচ্চাটাও পরিপূর্ণ একটা ভালো স্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করবে, আশা করা যায়। আপা, মাতৃগর্ভে সন্তানের পুষ্টি নিশ্চিত করতে তাহলে বাবা মাদের কোন বিশেষ দিকগুলোতে বেশি যত্নশীল হওয়া উচিত? মাতৃগর্ভে মায়ের স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। প্রথমত তার পুষ্টির খেয়ালটা রাখতে হবে, তার খাবার দাবারে যেন পুষ্টির সবকটি ব্যালেন্স থাকে, ব্যালেন্স ডায়েট থাকে, এটা নিশ্চিত করতে হবে। এছাড়াও তার যদি কোনো অসুবিধা থাকে, আগে থেকেই সে অসুস্থ, যেমন তার রক্ত স্বল্পতা আছে, তার হার্টের সমস্যা আছে, হ্যাঁ, তার ব্লাড প্রেশার বেশি, তার ডায়াবেটিস আছে, এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে বাচ্চার অপুষ্টিতে ভোগার সম্ভাবনা কম। এটা ছাড়াও যদি আমি বলি যে মায়ের যে বাইরে থেকে আমরা যে সাপ্লিমেন্টগুলো দিই গর্ভাবস্থায়, ক্যালসিয়াম, ভিটামিন, ফলিক অ্যাসিড, আয়রন, এইগুলোও কিন্তু স্বাভাবিকভাবে খেতে হবে। আপা, বাবা মায়েদের একটি বড় অভিযোগ থাকে যে তাদের সন্তানরা খেতে চায় না বা খাওয়ার রুচি নেই, তাদের পিছনে খাবার নিয়ে দৌড়াতে হয়। অনেক সময় দেখা যায় যে না খেলে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয়। জোর করে খাওয়ানোর যে এই চেষ্টাটা, এটা কি ঠিক হচ্ছে? খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা আমার মনে হয় সবার ঘরে ঘরে এই প্রবলেম আছে, মা বাচ্চার পিছনে দৌড়াচ্ছে, তাই না? প্রথম কথা হচ্ছে, আমাকে যদি এক কথায় বলতে বলা হয় তাহলে বলবো যে জোর করে খাওয়ানোটা এক ধরনের চাইল্ড অ্যাবিউজ। হ্যাঁ, একদম সোজা কথা। হ্যাঁ, দারোগার মতো আচরণ করার আসলে কোনোই দরকার নেই। বাচ্চা যখন খাবারে ইন্টারেস্ট পাবে, তাদের যখন ভালো লাগবে, তাদের যখন পেট ভরবে না এবং তাদের রুচি যখন স্বাভাবিক থাকবে, অটোমেটিক সে খাবে। সেক্ষেত্রে অনেকগুলো রুলস আছে যে আমরা ফলো করতে পারি, বাবা আমাদের বলতে পারি। যেমন হচ্ছে 15 থেকে 20 মিনিটের বেশি খাবার নিয়ে জোরাজুরি না করা, এবং খাওয়ার সময় যতটা সম্ভব ডিস্ট্র্যাকশন মানে মোবাইল, ল্যাপটপ, ট্যাব এগুলো থেকে দূরে রাখা। আর বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারগুলো পরিবেশন করা, সেটা হতে হবে টেস্টি এবং তার টেক্সচার, তার সাইজ, শেপ বাচ্চার পছন্দ অনুযায়ী। কালারফুল অবজেক্ট, কালারফুল ফুড পার্টিকেল দেওয়া এবং চেঞ্জ করে করে দেওয়া। একই রকম মনোটোনাস খাবার আমাদেরও তো খেতে ভালো লাগে না, তাই না? বাচ্চাদের ভালো লাগবে না, খুবই স্বাভাবিক। অনেকেই মনে করেন যে বাচ্চাদের টেস্ট সেন্সেশন মনে হয় কম, খুবই ভুল কথা। আমাদের চেয়ে তাদের টেস্ট পার্ট আরও বেশি অ্যাক্টিভ। তারা টেস্টি খাবার খুবই পছন্দ করে। বাসায় বানানো খাবারটাকে খুব টেস্টিভাবে তাদের কাছে উপস্থাপন করা, তাহলে আমার মনে হয় জোর করতে হবে না, তারা এমনিই খাবে। আপনি খুব ভালো একটা মজার কথা বলেছেন যে আসলে আজকালকার সন্তানদের খাওয়ানোর সময় বাবা মাদের দেখা গেল যে ফোন দিতে হয় বা ট্যাব বা ল্যাপটপ বা টিভিতে কিছু একটা চলছে, যেটা দেখা গেল আমার সময়ও করতে হয়েছে আমার বাবা মাদের। আমি তো মাঝে মধ্যে দেখি দাওয়াতে গিয়েছে, সেখানেও দেখি ট্যাবটা সাথেই আছে। তাহলে শিশুদের খাদ্য তালিকায় তাদের পুষ্টি নিশ্চিত করার জন্য কোন খাবারগুলো বেশি নজর দেওয়া উচিত? সব ধরনের খাবার, সেখানে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, সব ধরনের খাবারের কম্বিনেশন যাতে থাকে, এটাকে আমরা বলি এনার্জি ডেন্স ফুড। সব ধরনের খাবারের কম্বিনেশন যাতে থাকে, এটা সবচেয়ে বেশি খেয়াল করতে হবে। কতগুলো উদাহরণ দেই। খিচুড়ি, হালুয়া, এটা বয়স অনুযায়ী। হ্যাঁ, অনেক বাচ্চারা খিচুড়ি পছন্দ করে না, তাদের ক্ষেত্রে আমরা ভাতটাকেই সেরকম বিভিন্ন সবজি দিয়ে, মাছ মাংস দিয়ে একটু ভেজে দিতে পারি। হয়তো তারা খিচুড়ি তার পছন্দ না, নিজেদের হালুয়া টাইপের খাবার, এই টাইপের খাবারে ক্যালোরি অনেক বেশি থাকে। হ্যাঁ, এবং রঙিন ফলমূল, রঙিন সবজি, এগুলো খাওয়ার প্রতি তাদের। আরেকটা টার্ম এখানে আমি বলবো ফিঙ্গার ফুড, আমি বলি মাদেরকে বোঝানোর জন্য যে একটু দেন না, তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য একটু তাদেরকে ফিঙ্গার ফুড দেন। তাদের একটু গাজরই লম্বা করে কেটে দেন, কালারফুল। হ্যাঁ, একটা আলুই ভেজে লম্বা করে কেটে দেন, তারা একটু হাতে ধরুক। টেক্সচারটা বোঝাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে তারা দেখে আকর্ষিত হবে, তারা ধরে আকর্ষিত হবে এবং খেয়ে আকর্ষিত হবে, তিনটা ইম্পর্টেন্ট। মানে খাবারের প্লেটটা যতটা সুন্দর করে সাজানো যায়, তারা যেন খাবারের প্রতি আকর্ষিত হয় বা তারা যেন দেখেই একটা খাবারের আনন্দ উপভোগ করতে পারে যে আমি এখন খেতে বসবো। এখানে কিছু রং প্র্যাকটিসের কথা আমি যদি বলি, অনেক মারাই দেখা যায় যে শুধু সুজি দিচ্ছে। তো যখন জিজ্ঞাসা করি সুজিটা কিভাবে দিচ্ছেন, আচ্ছা সুজিটা চিনি দিয়ে জাল দিয়ে দিচ্ছে। এখন যদি খেয়াল করি, সুজিও একটা শর্করা, চিনিও একটা শর্করা, তাহলে এখানে প্রোটিনের উৎসটা কোথায়, এখানে ফ্যাট কোথায়? তাহলে এটাকে আমরা যদি আরেকটু এনরিচ করতে চাই, আমরা একটু বাদামের গুঁড়ো দিতে পারি। হ্যাঁ,
একটু মিল্ক দিতে পারি, একটু ঘি দিতে পারি, তাহলেই সেটা এনার্জি ডেন্স হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই যে একই ধরনের খাবার বারবার দেওয়া, শুধু মুড়ি দিচ্ছে, হ্যাঁ, তাহলে শুধুই শর্করা জাতীয় খাবার, এটাকে আমরা খুবই ডিসকারেজ করি। আমরা এটা খুব দেখি যে অনেক বাবা মারা মনে করেন যে ছোট থেকেই বাচ্চাদের শর্করার পরিমাণটা কম দেওয়াই বোধহয় ভালো হবে, এটা কি ঠিক? সব ধরনের খাবার, শর্করা, আমিষ, চর্বি, তিনটাই তার জন্য দরকার। একটা শরীর গঠনের জন্য, আরেকটা মাসল ম্যাস তৈরির জন্য, আরেকটা হচ্ছে তার শক্তি পাওয়ার জন্য। সব ধরনের খাবারই দরকার। জোর করে খাওয়ালে শিশুদের মধ্যে অন্য কোনো বিপরীত বা খারাপ দিক তৈরি হয় কিনা? ওই যে একটা কথা বললাম, চাইল্ড অ্যাবিউজ, আমি যখন অ্যাবিউজ করব তার সাথে আমার সম্পর্কটা ভালো হবে না, তাই না? এবং আরেকটা জিনিস হচ্ছে যে যখন বারবার একই কারণে বাচ্চাকে প্রেশার দেওয়া হবে খাওয়া নিয়ে, তখন খাবারগুলোকে সে শত্রু মনে করে। হ্যাঁ, তখন সে দূরে থাকতে চায় খাবার থেকে। এটা একটা ভয়ঙ্কর জিনিস, পানিশমেন্ট। সে তখন সেটা আনন্দের সাথে কিন্তু গ্রহণ করবে না। আমাকে কি করতে হবে, মেলটাকে প্রেজেন্টেবল ওয়েতে, এবং তার জন্য এটা একটা রিক্রিয়েশন, এইভাবেই শিশুদের সাথে আমাদের একটা বন্ডেজ তৈরি করতে হবে। আমি যদি জোর করি সে এটাকে রিক্রিয়েশন হিসেবে নিবে, কখনোই না। অনেক ধন্যবাদ আপা, আপনি আমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানালেন। আপনাকেও ধন্যবাদ। আমি কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে, প্রতিটা বাবা মায়ের উদ্দেশ্য শিশুদের শারীরিক এবং মানসিক গঠনকে নিশ্চিত করা, তাই না? নিশ্চিত করার জন্য আমরা খাবারে প্রতিটা পুষ্টিকর খাবার যেমন যোগ করব, তেমনি প্রেজেন্টেশনের দিকেও আমরা খেয়াল রাখব। এবং প্রেজেন্টেশনটা হতে হবে শিশুর পছন্দ অনুযায়ী। এটা যদি আমরা খেয়াল রাখি এবং কোনো স্পেসিফিক খাবারের প্রতি শিশুকে আকৃষ্ট না করে ভ্যারাইটিস অফ ফুড, এই বিষয়টা মাথায় রেখে তাদেরকে যদি মনোযোগ ডাইভার্ট করা যায়, আমার মনে হয় যে অনেক লাভ হবে। আপা, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এবং আমারও ভালো লাগছে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বললাম শিশুর অপুষ্টিজনিত সমস্যা নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।